ছিলাম আর ভাবছিলাম আমি কোনো বাস্তব পৃথিবীতে আছি নাকি রূপকথার রাজ্যে। আমার প্রতিপক্ষ বন্ধু, আপনারা বলছেন প্রতিকার নয় বরং প্রতিরোধই দুর্নীতি দমনের শ্রেষ্ঠ পন্থা। আপনাদের এই প্রতিরোধটা ঠিক সেই ডাক্তারের মতো না যে মৃত্যুমুখী রোগীকে বলছে ঔষধ না খেয়ে স্বাস্থ্য সচেতন হও। মাননীয় মডারেটর, বর্তমান সময় বাংলাদেশ এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যা দুর্নীতি পরিপূর্ণ। অনিবার্জিত আয়, ঋণ খেলাপি, টেন্ডারবাজি, ঘুষ এবং প্রশ্নপত্র ফাঁস আমাদের নিত্যদিনের ঘটনা। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনারা কি করবেন? নতুন করে মানুষকে সচেতন করবেন নাকি পূর্বে হয়ে যাওয়া অপরাধগুলোর প্রতিকারের দিকে লক্ষ্য করবেন? প্রতিরোধ হলো দুর্নীতি যাতে না হয় সেই চেষ্টা, কিন্তু আমরা কি কখনো দুর্নীতি শূন্য সমাজ কল্পনা করতে পেরেছি যেখানে আমাদের বাংলাদেশে নিত্যদিন ঘটে চলেছে অনেক দুর্নীতি? প্রতিপক্ষ বন্ধু, আপনারা কেবল বলে গেলেন এলাকার বেকার ছিচকে চোরের কথা, তবু আপনাদের আমি বলি দুর্নীতি এবং দুর্নীতি এবং অপরাধ কিন্তু এক কথা নয়। অপরাধ সংগঠিত হয় সাধারণ মানুষের মাঝে। যে কোনো সাধারণ মানুষ একটি অপরাধ সংগঠিত করতে পারে, তবে দুর্নীতি সংগঠিত হয় বড় বড় কর্মকর্তা, এমপি, মন্ত্রী, নেতাদের হাতে। সেই ক্ষেত্রে আপনাদের কিছু সততার বাণী দ্বারা তাদেরকে প্রতিরোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রয়োজন আইনের শক্ত প্রয়োগের মাধ্যমে একটি প্রতিকার গড়ে তোলা। দুর্নীতি কেবলমাত্র শিক্ষার অভাব নয়, এটি লোভ, ক্ষমতার অপব্যবহার ফল। আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে সংবাদের পাতা উল্টালে বলে আসে দুর্নীতির খবর। এই প্রেক্ষাপটে দুর্নীতি দূর করা একান্ত দরকার। মাননীয় মডারেটর, শোনাই এক দরবেশ বাবার কথা, যিনি আমার দেশ থেকে ৩৬,০০০ কোটি টাকা লোন নিয়ে বিদেশে পাচার করেছে। আমার দেশে দেখা দিয়েছে ডলার ক্রাইসিস। বলছি সালমান এফ রহমানের কথা। এই ক্ষেত্রে আপনারা সালমান এফ রহমানকে প্রতিরোধ করবেন আর বাংলার এক কবি জন্ম নেবে আবেদ আলী, পিকে হালদার, আরো কত কি। তার চেয়ে কি আমাদের গোড়া থেকে মূলোচ্ছেদ করে প্রতিকার করাটাই উত্তম নয়? ব্যাংকের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কেন ব্যাংক একজন ব্যক্তিকে এত টাকা লোন দিবে যার মানে আমার দেশে সালমান এফ রহমান জন্ম নিতে পারে? প্রশ্ন রইল প্রতিপক্ষ বন্ধুর কাছে, আপনারা সেমিনার করবেন, লিফলেট দিবেন, আর দুর্নীতিবাজ সেই লিফলেট করে বলবেন ও খুব ভালো লেখা। তবে আমরা দুর্নীতি তখন রোধ করতে পারবো যখন একজন দুর্নীতিবাজ দেখবে তার পাশের দুর্নীতিবাজের হাতে পড়েছে হাত করা আর তার বিলাসবহুল বাড়িতে উঠেছে নিলামে। তখন তার মধ্যে যে সংখ্যা তৈরি হবে, সেই সংখ্যা পৃথিবীর ১০০টি প্রতিরোধ কমিশন মিলেও তৈরি করতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আমার অবস্থানে দৃঢ় রয়েছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিপক্ষ দলের বন্ধুরা বলেছেন দমনের মাধ্যমেই ভয় তৈরি করে দুর্নীতি কমানো সম্ভব, কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই পৃথিবীর ইতিহাসে কখনোই কেবল ভয় দেখিয়ে বা কঠোর আইন প্রয়োগ করে দীর্ঘমেয়াদী পরিবর্তন আনা সম্ভব হয়নি। প্রতিপক্ষের বন্ধুরা লক্ষ্য করুন, দমনের ক্ষেত্রে দুটি ঝুঁকি থাকে। প্রথমত, দুর্নীতিবাজরা দমনের প্রক্রিয়াকে ফাঁকি দেওয়ার পথ বেছে নেয়। দ্বিতীয়ত, এটি কেবল বড় বড় ঘটনার উপর নজর দিয়ে কিছু সমাজে রন্ধ্রে রন্ধ্রে থাকা ছোটখাটো সমস্যাকে খুঁজে বের করে। অন্যদিকে প্রতিরোধের প্রক্রিয়াটি কাঠামোগত। যখন আমরা ডিজিটালাইজেশন বা অটোমেশনের কথা বলি, তখন তা হলো দুর্নীতি প্রতিবাদের একটি আধুনিক রূপ। মাননীয় মডারেটর, যেখানে মানুষের হস্তক্ষেপ কম সেখানে দুর্নীতির সুযোগ নেই। স্বচ্ছতা নিশ্চিত করলে মানুষ চাইলেও দুর্নীতি করতে পারে না। দেখিয়ে যদি রাষ্ট্র চলতো, তবে দুনিয়া থেকে অপরাধ কবেই না বিলুপ্ত হতো। দমনের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো ব্যক্তিকেন্দ্রিক। একজনের শাস্তি হলে সে জায়গাটি অন্য আরেকজন দুর্নীতিবাজ দখল করে। এতে সিস্টেমের পরিবর্তন হয় না, কিন্তু প্রতিরোধের উপায়গুলো হয় সিস্টেম কেন্দ্রিক। বাগান আর দমন মানে আগাছা জন্মানোর পর তা কেটে ফেলা, এবং প্রতিরোধ মানে হলো এমন বীজ বপন করা এবং এমন আবহাওয়া তৈরি করা যাতে কোনো আগাছাই জন্মাতে না পারে। দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে আমাদের প্রয়োজন শক্তিশালী একটি নৈতিক ভিত্তি, স্বচ্ছ বিচার ব্যবস্থা এবং সর্বক্ষেত্রে প্রযুক্তিগত নির্ভরতা। এগুলোই হলো দুর্নীতির মূল হাতিয়ার। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা বিশ্বাস করি দমন দিয়ে হয়তো সাময়িক সময় শান্তি আসে, কিন্তু প্রতিরোধী হলো উন্নয়নের টেকসই ভিত্তি। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের সবচেয়ে শ্রেষ্ঠ পথ হলো দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলার জন্য প্রতিরোধ গড়ে তোলা। মাননীয় মডারেটর ও বিজ্ঞ প্রতিপক্ষ, সিঙ্গাপুর একটি কম দুর্নীতিমুক্ত দেশ।
তাদের এই সফলতার একমাত্র চাবিকাঠি হলো সিস্টেমেটিক প্রিভেনশন। তারা কেবল কঠোর আইন নয়, বরং স্বচ্ছ প্রশাসনিক পদ্ধতি ও জবাবদিহিতামূলক এমন একটি সংস্কৃতি তৈরি করেছে যা দুর্নীতিতে কার্যত অসম্ভব করে তুলেছে। আবার হংকং 1970-এর দশকের দুর্নীতি আঁকড়া ছিলেন, তাদের এই ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য শিক্ষণীয়। হংকংয়ের ICAC, যার পূর্ণরূপ হলো ইন্ডিপেন্ডেন্ট কমিশন এগেইনস্ট কারাপশন, গঠনের সময় তারা শুধু শাস্তিমূলক ব্যবস্থা সীমাবদ্ধ থাকেনি, বরং তারা 3-pronged অ্যাপ্রোচ অনুসরণ করেছিলেন। তা হলো 1 তদন্ত, 2 প্রতিরোধ, 3 জনসচেতনা। লক্ষ্য করুন বিজ্ঞপ্তি কক্ষ, তাদের সফলতা একটি অংশ জুড়ে রয়েছে প্রতিরোধ। শাস্তির হাত যখন শক্ত হয় তখন দুর্নীতির সাম্রাজ্য কেঁপে ওঠে। এবং এই বলে আমি আমার কথা শেষ করতে চাবো, প্রতিরোধ গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের শ্রেষ্ঠ পন্থা নয়। দুর্নীতির বিরুদ্ধে কঠোর আর দমন, নিশ্চিত শাস্তি এবং কার্যকর জবাবদিহিতে এই রাষ্ট্রকে সত্যিকারের দুর্নীতিমুক্ত করতে পারে। ধন্যবাদ মাননীয় বর্ডার। আমাদের যারা সিভিল সোসাইটি, যারা আমরা ফ্রিল্যান্সার যারা আমরা কাজ করি, বিশেষ করে পেশাভিত্তিক যারা কাজ করি, তারা বাদেও আমাদের যে সরকারি যে কাঠামো, এই কাঠামোটা আমাদের ঠিক করার খুব প্রয়োজন আছে আর কি। সরকারি কাঠামো বলতে এখানে মেইন অ্যাক্টর হিসেবে কাজ করে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাজনীতিবিদ, তারা কাজ করে। এই দুইটি জায়গা আমাদের প্রথমে ঠিক করতে হবে। আমাদের সিভিল সোসাইটি বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই জায়গাগুলো দুর্নীতির সুযোগ মানে খুবই কম। তো দুর্নীতি কেন হয়, দুর্নীতি মানুষ কেন করে, এবং এই দুর্নীতি প্রতিরোধ নাকি দুর্নীতি দমন কোনটা বেশি কার্যকর, এটা নিয়ে কিন্তু আজকে প্রতিযোগিতা, তাই না? তা আমাদের সবই করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দমনটা বেশি কার্যকর হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধটাই বেশি কার্যকর হতে পারে। প্রতিরোধ যদি আমরা বলি, দমন তো মনে হয় দুর্নীতি হয়ে গেলে তারপরে দমন করতে হয়, তাই না? যেরকম আছে মাদক কি দমন না মাদক নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই নামগুলো শুনলে বোঝা যায় যে তাদের উদ্দেশ্যগুলো কিভাবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আর হচ্ছে দুর্নীতি দমন কমিশন। মাদক নিয়ন্ত্রণে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব না, কারণ কোনো কোনো ব্যক্তির লাইসেন্স আছে যারা মাদক নিতে পারে, অথবা কিছু কিছু মাদক বিষয় আছে যেগুলো প্যাথেডিন মানে ওষুধ হিসেবে কাজ করে মানুষের বিভিন্ন সময়। সেজন্য হয়তো তারা পুরোপুরি দমন না করে তারা নিয়ন্ত্রণের বিষয়টা তারা অ্যাড্রেস করে। আর দুর্নীতি যেটা, দুর্নীতিটা দমন করতে হবে, মানে দুর্নীতি থাকাই যাবে না। তো এইটা তো দুর্নীতি মানুষ কেন করে, আমাদের এখানে অনেক বিষয় আছে। মানে আমাদের যে উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশ, আমাদের মানুষের সাইকোলজিটা কি, হ্যাঁ, এই যেখানে একটা বই আছে, বইটা আছে দ্য সাইকোলজি অফ মানি। এটা প্রথম পেজে বলা আছে যে একটা লোক, সে তার অনেক টাকা আছে, তো সে ওই এক কফি শপে বসে আছে, তার ইচ্ছা হলো সে একজন লোককে দিয়ে বললো যে তুমি $5000 অনেকগুলো গোল্ডের বার কিনে আনো। তো সে গোল্ডের বার কিনে আনলো, কিনে এনে সে তার বন্ধু বান্ধব সহ সমুদ্রে গেল। সমুদ্রে গিয়ে জাহাজ থেকে এই গোল্ডের বারগুলো একটা একটা করে সমুদ্রে নিক্ষেপ করে দিল। তো করে দিল, এটার কোনো উপযোগিতা আছে নাই, গোল্ড বারগুলো সমুদ্রে চলে গেল। কিন্তু তাদের উদ্দেশ্য হলো যে সে স্বল্প সময়ে যে সে তার একটা আত্মতৃপ্তি পেল, সেইটা তাদের একটা ভালো লাগলো যে না, আমরা এই টাকাটা কি গোল্ডের বার সমুদ্রে ফেলে দিলাম। তো এই যে যে আত্মতৃপ্তি তার হলো, কিন্তু পরে দেখা গেছে যে এই লোকটা যখন মারা যায় বিশাল ঋণের বোঝা রেখে মারা যায়। তো স্বল্প সময়ের জন্য আমরা মনে করি যে এই কাজটা সঠিক বা আনন্দের জন্য করি, কিন্তু আসলে তা না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবো। আমাদের প্রধান অতিথির পক্ষ থেকে দ্য সাইকোলজি অফ মানি উৎসাহিত করি। এরপরে জিএম মাহিয়ার স্যার নিলয় রানার্স আপ দলের